হোপ 86 দুস্থ টেকনিশিয়ানদের সাহায্যার্থে সবে গড়ে ওঠা সল্টলেক স্টেডিয়ামে হয়েছিল বিরাট জলসা। মুম্বাইয়ের চিত্রতারকা ও সঙ্গীত শিল্পীদের নিয়ে এসে জলসার আয়োজন করেছিলেন প্রয়াত সুভাষ চক্রবর্তী। হোপ 86 ছিল ভারতের সবচেয়ে বড় স্টেজ শোগুলির মধ্যে অন্যতম। মঞ্চে নেচেছিলেন শ্রীদেবী, জিতেন্দ্র। শ্রীদেবীর প্রথম স্টেজ শো ছিল সেই রাতের সবচেয়ে প্রতীক্ষিত মুহূর্ত। শোরগোল পড়ে গিয়েছিল তৎকালীন শাসক জোট বামফ্রন্টের অন্দরে। তরজা হয়েছিল সংস্কৃতি অপসংস্কৃতি নিয়ে। সেই দিন আজ অতীত। তৃণমূল শাসনে কলেজে কলেজে জলসার নামে যা চলে তাকে সংস্কৃতি কিংবা অপসংস্কৃতির মাপকাঠিতে মাপা যায় না। আদতে তা অশ্লীলতার চূড়ান্ত। তৃণমূলের বিভিন্ন সংগঠনও রাত বিরেতে বসায় এরকম অশ্লীল আসর। সমাজের কল্যাণকামীরা শিউরে ওঠেন, কিন্তু শাসকের রোষ ভয়ে নীরবতাকেই শ্রেয় ভাবেন। ফলে ক্রমেই বাড়ছে সমাজের বিষাক্ত ভাইরাসগুলোর বিভীষিকাময় দাপট। সন্দেশখালীর মহিলাদের ওপর নির্যাতন, লুটরাজেই ক্ষান্ত ছিল না শাহজাহান বাহিনী। বস্তু অশ্লীলতার আসরও। খাদ্য সুরক্ষা চাল দেয়নি, টাকা দেয়নি, টাকা তুলে ওরা নিয়ে নিয়েছে। কাপড় চোপড় নেই, এমন মেলা দিয়েছে, এমন অনুষ্ঠান দিয়েছে দেখার মতন নেই। সেখানে মা মাসি ভাই বোনরা ছেলেরা সবাই তো আছে। এই যে মিলন বাজার, জেলাখালিতে মিলন বাজারেতে আগে বছর মাঘ মাসে সরস্বতী পুজোর সময় অনুষ্ঠান চালিয়েছে। ওরা বিশাল অনুষ্ঠান চালিয়েছে। বিচ্ছিরি এক মাসের জন্য মানুষের ঘুম হয় না। সারা রাত বক্স চলে, সারা রাত বিচ্ছিরি গান হয়, বিচ্ছিরি ডান্স হয়। একটু বাচ্চাদেরকে বন্ধ ওরা পাকিয়ে দিচ্ছে। ওখানটা সরস্বতী পুজোর উপলক্ষ করে ওরা মেলা দিয়েছে, মেলা জুয়া দিয়েছে, মেলা দিয়েছে। মেলা শেষ হওয়ার পরে তারপরে যত মেয়েদের নিয়ে এসে বাইজি নাচ করবে সন্ধ্যা থেকে এখন রাত ভোর। কোনো ছেলে নি মেয়ে নি সব নি, যত বাড়ির বউ জিদের ডেকে নে, ওই স্বপন মজুমদার, আবু তালেব, জামশেদ মোল্লা, মোতালেব, ওরা সব নিয়ে যত সব বাইজি নাচ করবে। বিচ্ছিরি সেই পোশাক আশাক পরে সেসব ডান্স করে ওরা। সারা রাত ধরে এইসব গুলো হয়। অশালীন, কুৎসিত, বিদ্বেষময়, লজ্জাকর বিশেষণ বাঁচতে অভিধান উজাড় হয়ে যাবে। কিন্তু পরিসমাপ্তি ঘটবে কি এই অপশাসনের? সন্দেশখালী আদতে গোটা বাংলার হালফিলের পরিস্থিতির নমুনা মাত্র। বাংলার কোণে কোণে আছে অসংখ্য সন্দেশখালী। শেখ শাহজাহান সন্দেশখালীতেও একা না, শাহজাহানরা ছড়িয়ে আছে বাংলার নানা প্রান্তে। তন্ত্র লুট করেন তৃণমূলের গুন্ডারা, যেমন বসিরহাটে শেখ শাহজাহান, ঠিক তেমনই যাদবপুরের এই অঞ্চল লুটপাট রক্তপাত করান মুখ্যমন্ত্রীর কথায় বোমবাদা শওকত মোল্লা, যাকে মুখ্যমন্ত্রী জেড ক্যাটাগরির নিরাপত্তা দেন। অর্থাৎ তিনি বারবার প্রমাণ করেছেন যে তিনি পশ্চিমবঙ্গের মানুষের পক্ষে নয়, তিনি হিন্দু হোক বা মুসলমান, তিনি আসলে দুষ্কৃতীদের পক্ষে। শেষ ভরসা জনসমাজ, ভোটের লাইনে দাঁড়ানো নাগরিকরা। সামাজিক অশ্লীলতা, অসভ্যতাকে সমাজ রাজনীতির পরিসর থেকে সপাটে বিদায় করার শেষ দায় নাগরিকদেরই। জনরোষ জানান দিয়েছে সন্দেশখালী ক্ষুব্ধ। বাকি পশ্চিমবঙ্গ কি মেনে নিতে পারছে শাসকের এই বর্বরতাকে, নাকি এই কদর্যতাকেই স্বাভাবিক অনিবার্য জ্ঞানে মেনে নিচ্ছে? রাজনীতির বিন্যাসে কি ঠিক হবে প্রতিবাদ বা সাফাইয়ের ভাষা? অন্যদের বাংলা বিরোধী বলা, বাংলার মাটি, বাংলার জলে গলা মেলানোই কি হবে বাংলা প্রেমী হওয়ার মাপকাঠি? নাকি শাহজাহানদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে বিপন্নতা থেকে বাংলাকে রক্ষা করাই হবে প্রকৃত বাংলা প্রেম? ঠিক করে নিতে হবে বাংলার নাগরিকদেরই। না হলে সমাজ সংস্কৃতি থেকে রাজনীতি, অর্থনীতি, বিপন্ন বাংলারই ভবিষ্যৎ। ক্যালকাটা নিউজ। এবারও ঘাটালে তৃণমূল প্রার্থী অভিনেতা দেব ওরফে দীপক অধিকারী। বাম পরিবারের সন্তান হয়েও তৃণমূলে পা রাখা দেব জড়িয়েছেন বেশ কিছু বিতর্কে। এমনকি গরু পাচারের টাকাতেও নাম জড়িয়েছে দেবের। জ্ঞানে হোক আর অজ্ঞানে হোক, দুর্নীতিতে পল্লবিত তৃণমূলে পা রাখার খেসারত দিতে হচ্ছে দেবকে। এক প্রকার জোর করেই যে তাকে প্রথমবার ভোটে লড়ানো, বারবার সে কথা বলেছেন দেব। কুশলী দেব হাসি মুখেই জানান সব সত্যটা, আবার ঠিক রাখেন কালীঘাটের সঙ্গে সম্পর্কটাও। এবারও তিনি চাননি ভোটে লড়তে, কিন্তু কালীঘাটের কুশলী চালে দেব ফের প্রার্থী ঘাটালে। আমি রাজনীতি ছাড়লেও আমার মনে হয় রাজনীতি আমাকে ছাড়বে না। 10 বছরের সাংসদ, তৃণমূল সরকারে আছে 13 বছর, আজও হয়নি ঘাটাল মাস্টার প্ল্যান। প্রতি বর্ষাতে ভাসে ঘাটাল।
মানুষের সেই দুর্ভোগ যে এবার বেগ দেবে তৃণমূলকে জানে কালীঘাট, তাই কালীঘাটের ভরসা দেবের মুখটা। দেব জানে দলের কি হাল, মানুষের কোথায় ক্ষোভ, তাই নির্বাচনী সভায় সজ্ঞানেই বলে ফেলেন সত্যি কথাটা। আমার মনে হয় যে তৃণমূলকে অন্য কোনো দল হারাতে পারবে না, তৃণমূলকে হারাতে পারে শুধুমাত্র বলেন ভেবেচিন্তেই, হাসতে হাসতেই, কারণ দেব জানেন নিজের হালটাও, বোঝেন দেবের বিরোধীরাও। ভাই দেব বড় বিপদে পড়েছে। সে পার্লামেন্টের মধ্যে একদিন তার বক্তব্যে বলছিল যে বক্তব্য শুনে মনে হলো একটা বিদায়ী ভাষণ। তখন আমরা ভাবলাম আর হয়তো অভিনেতা দেব ভোটে লড়বে না, এখন আবার ভোটে লড়ছে চাপে পড়ে, মন থেকে নিশ্চয়ই নয়, কারণ তারও কিছু করার নাই। অভিনেতা হয়ে থাকতে গেলে এই সরকারের কথা শুনে চলতে হবে। দেবও জানে দলে ওখানে কি চলছে দলের মধ্যে। দেব ভালো ছেলে, দাঁড়াতে চায়নি, এবারও দাঁড়ানোর ইচ্ছে ছিল না, জোর করে ভয় দেখিয়ে দাঁড় করিয়েছে পিসি আর ভাই বোন মিলে, বলেছে সিনেমা করতে দেবো না দাঁড়ালে, নাহলে দেবের দাঁড়ানোর ইচ্ছে ছিল না। অভিনয় যার পেশা, যিনি থাকতে চান না রাজনীতির জগতে, তাকে কেন রাজনীতির ময়দানে জোর করে রেখে দেওয়া? শুধুই কি একটা আসনের জন্য, নাকি ঘাটাল মাস্টার প্ল্যান না হওয়ার দায় চাপানোর একটা ঘাট চাইছে কালীঘাট? নাকি এনামুলের গরু পাচারের টাকা তদন্তে দেবের মুখে কুলু পাঁটাই কালীঘাটের লক্ষ্য? মিঠুন চক্রবর্তী হাড়ে হাড়ে বুঝেছেন তৃণমূলে পা রাখার বিষময় পরিণতি। তার ভাবশিষ্য দেবও হয়তো বুঝছেন। তাই কি ভোটের আগেই সরে পড়তে চেয়েছিলেন দেব? বুঝছেন কি ভোটের পরিণতিটাও? তাই কি দিয়ে রাখলেন আগাম জবাব? হাসতে হাসতে, ভেবেচিন্তেই। ক্যালকাটা নিউজ। মুখ্যমন্ত্রীর পদ থেকে জ্যোতি বসুর সরে যাওয়া, বুদ্ধদেব ভট্টাচার্যের আগমনের সময়ও রাজ্যে বিরোধী মুখ ছিল একটাই, নাম মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সিপিএমের অন্দরে চর্চা ছিল সিপিএমকে হারাতে পারে সিপিএমই। ইতিহাস বলছে ইচ্ছাকৃত হোক অথবা অনিচ্ছাকৃত, সিপিএমের নেতাদের কিংবা বাম সরকারের নানান ভুলেরই ফয়দা তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখন দুর্দিন চলছে তৃণমূল কংগ্রেসেও। তৃণমূলের নেতাদের কথায় উঠে আসছে দলের মুমূর্ষু ছবি। সিপিএমের পরিবারের ছেলে হয়েও তৃণমূলের সাংসদ হওয়া দেবের মুখে আজ কি তাই ছোটবেলার শোনা কথাটা? তৃণমূলকে অন্য কোনো দল হারাতে পারবে না, তৃণমূলকে হারাতে পারে শুধুমাত্র তৃণমূল। ওর কেন্দ্রে নিয়ে পড়ে যে তৃণমূলকে হারানোর জন্য, সেই কথাটা সহজ সরলভাবে স্বচ্ছতার সঙ্গে মানুষের সামনে তুলে ধরেছে। অভিনন্দন, ঠিক বলেছে। দেব পেশায় অভিনেতা, বাধ্য হয়ে রাজনীতিতে। সাংসদ হওয়ার দৌলতে আছে রাজনৈতিক প্রশাসনিক যোগাযোগ। জানেন তিনি কি চলছে তৃণমূলে। জানেন গত এক দশকে বাংলা দেখেছে চাকরি চুরি, রেশন চুরি, মিড ডে মিলের খাবার চুরি, কয়লা চুরি, গরু চুরি, বালি চুরি, জমি চুরির কারিগরদের অবাধ পদচারণা। হালে মিলেছে শাসকের ছত্রছায়ায় মহিলাদের সম্ভ্রম লুটের ছবিও। তৃণমূল সঙ্গে তার নামও জড়িয়েছে গরু পাচার কাণ্ডে। আছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নজরেও। অন্দরের গুঞ্জন, তৃণমূলের এই হতশ্রী দশার দায় শুধুমাত্র তৃণমূলেরই। সঙ্গে আছে লুটেরাদের ভাগ বাটোয়ারার লড়াই। 40,000 চাকরি বিক্রির টাকা, 75-25% বনসহায়কের টাকা, ওদিকে রেশন বিক্রি করার টাকা, ইটকাট, কয়লা, গরু, পাথর, বালি বিক্রির টাকা। তৃণমূলের বিদায় নিশ্চিত, আর কে যে কোথায় চলে যাবেন সেটা কারোরই জানা নেই। সারদাকাণ্ডে জড়িয়েছেন তৃণমূলের নেতারাই। দুর্নীতির দায়ে জেলে বন্দী তৃণমূলের মন্ত্রী বিধায়করাই। দুর্নীতির অভিযোগে ইডি সিবিআই এর নেক নজরে তৃণমূলের নেতা মন্ত্রীরাই। করোনাকালে যখন মানুষের হাতে ছিল না কাজ, পকেটে ছিল না পয়সা, অক্সিজেনের জন্য হাহাকার করছিল অসহায় মানুষজন, তখন সরকারি কোষাগারের কোটি কোটি টাকা উড়িয়ে বাড়ি বানিয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। কেজরি আজ জেলে। আর সেই করোনাকালেই বাংলার বিপুল আয় বেড়েছিল তৃণমূলের এক সর্বোচ্চ নেতার কোম্পানি লিপস অ্যান্ড বাউন্সের। এসব যেমন চোখে পড়ে দেবের, তেমনই চোখে লাগে আম জনতারও। হয়তো তাই অনেক ভেবেচিন্তেই কর্মী সভায় দেবের বচন। তৃণমূলকে হারাতে পারে শুধুমাত্র তৃণমূল। ক্যালকাটা নিউজ। দুবছর আগের ভূপতিনগর ভয়াবহ বোমা বিস্ফোরণ কাণ্ড, সেই ঘটনায় 8 জন তৃণমূল নেতাকে তলব করেছিল
জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। তদন্তকারী সংস্থা সূত্রে খবর, তৃণমূল কংগ্রেস নেতা নবকুমার পান্ডা, সুবীর মাইতি, মানব কুমার পড়ুয়া সহ 8 জনকে পাঠানো হয় নোটিশ। শনিবার সকালে এই 8 জনকেই কলকাতার এনআইএ দপ্তরে তলব করলেও হাজিরা এড়ালেন প্রত্যেকেই। যদিও এনআইএ সূত্রে দাবি, গত বৃহস্পতিবার ওই 8 জন তৃণমূল নেতাকে তলব করা হয়েছিল, তারা তলব এড়িয়ে যাওয়ায় ফের দেওয়া হয়েছিল নোটিশ। তবে এবারেও দেখা গেল সেই একই ঘটনার পুনরাবৃত্তি। প্রসঙ্গত, 2022-এর 2রা ডিসেম্বর পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে এক তৃণমূল নেতার বাড়িতে বিস্ফোরণের ঘটনায় এক তৃণমূল নেতা সহ মৃত্যু হয় 3 জনের। মৃত্যু হয়েছিল তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি রাজকুমার মান্না সহ তার ভাই দেবকুমার মান্না ও বিশ্বজিৎ গায়েনের। ঘটনার পর পোড়া দেহগুলি রাজকুমার মান্নার বাড়ির অনতি দূরে পড়ে থাকতে দেখা গিয়েছিল। অভিযোগ ওঠে, দেহ সরিয়ে কি প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছিল? এরপরেই এই বিস্ফোরণের নেপথ্যে উঠে আসে বোমা বাঁধার অভিযোগ। বিভিন্ন মহল থেকে জানা যায়, তৃণমূলের অঞ্চল সহ সভাপতির বাড়িতেই নাকি তৈরি করা হতো বোমা। এরপরেই দানা বাঁধে রহস্য। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লেখেন এ প্রসঙ্গে। সম্পূর্ণ ঘটনায় এনআইএ তদন্তের দাবি তুলেছিলেন শুভেন্দু। এছাড়াও এনআইএ তদন্তের দাবি জানিয়ে জনস্বার্থ মামলা দায়ের করেন অনিন্দ সুন্দর দাস নামে এক আইনজীবী। অবশেষে ঘটনার 3 মাস পর ভূপতিনগর কাণ্ডে এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। তারপর থেকেই এনআইএর তলব অভিযুক্তদের। তবে যেভাবে এই ঘটনায় বারংবার হাজিরা এড়িয়ে যাচ্ছেন ওই 8 তৃণমূল নেতা কর্মী, তাতে ফের দানা বাঁধছে একাধিক প্রশ্ন। তাহলে কি ভয়ের কারণেই হাজিরা এড়িয়ে যাচ্ছেন শাসক দলের নেতা কর্মীরা, নাকি নেপথ্যে রয়েছে আরো বড় কোনো রহস্য, যা ফাঁস হলে লোকসভার প্রাক্কালে অস্বস্তিতে পড়বে শাসক দল? তবে যেভাবে এই ধরনের ঘটনায় একাধিকবার শাসক দলের নাম জড়াচ্ছে, তাতে ভোট বাক্সের কি প্রভাব পড়ে এখন সেটাই দেখার। মেঘা রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ। ইডি সিবিআই এর সঙ্গে রাজ্যে সক্রিয় আয়কর দফতর। রাজ্যের একাধিক জায়গায় ইতিমধ্যেই আয়কর দফতর হানা দিয়েছে। প্রসঙ্গত 21শে ফেব্রুয়ারি দমদমের এক স্কুল ব্যবসায়ীর বাড়িতে হানা দেন আয়কর দফতরের আধিকারিকরা। স্কুল ছাড়াও একাধিক ব্যবসার সঙ্গে যুক্ত তিনি। সেই ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিতেও তল্লাশি চালানো হয়। তল্লাশিতে ক্রিপ্টোকারেন্সি সহ বেআইনি লেনদেনের তথ্য উঠে আসে। অন্যদিকে রাজ্যের এক প্রভাবশালী মন্ত্রীপুত্রের ওই ব্যবসায়ীর সঙ্গে যোগ থাকার খবর সামনে আসছে। এমনকি ওই মন্ত্রীপুত্রের মাধ্যমেই বেআইনি লেনদেন চলত, এমনটাই খবর আয়কর দফতর সূত্রে। দমদমের ওই স্কুল ব্যবসায়ীর বাড়ি থেকে বাজেয়াপ্ত করা নথির সূত্র ধরেই আয়কর দফতরের নজরে আসেন মন্ত্রীপুত্র। ইতিমধ্যে সেই সমস্ত নথি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে তুলে দেওয়া হয়েছে আয়কর দফতরের তরফে। সূত্রের খবর, কিছুদিনের মধ্যেই আয়কর দফতরে তলব করা হতে পারে সেই মন্ত্রীপুত্রকে। এবার নজরে কি তবে মন্ত্রীপুত্র? উঠছে প্রশ্ন। এছাড়াও আয়কর দফতরের তরফে একটি তালিকা তৈরি করা হয়েছে, যাতে রাজ্যের বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি এবং রাজনীতিবিদের নাম রয়েছে। গত 5 বছরে যাদের সম্পত্তি 3 গুণ বৃদ্ধি পেয়েছে, তাদের নাম রয়েছে তালিকায়। খবর আয়কর দফতর সূত্রে। সত্যজিৎ মুখোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ। লোকসভা ভোটের আগেই সরগরম রাজ্য রাজনীতি। বিজেপির অভিযোগ, ঠাকুরিয়া থেকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে বিজেপি কর্মীদের। আর তাই শনিবার আলিপুর আদালতে 5 বিজেপি নেতা কর্মীকে যখন পেশ করা হয়, সেই সময় প্রতিবাদে ফের সরব বাংলার পদ্ম শিবির। দাবি একটাই, ধৃতদের নিঃশর্ত মুক্তি। আপনারা এই 5 জনের নিঃশর্ত মুক্তির দাবি একইভাবে এই ঘটনায় পুলিশের ভূমিকায় ক্ষোভ উগরে দিলেন বিজেপির দক্ষিণ কলকাতা জেলা সভাপতি অনুপম ভট্টাচার্য। পুলিশ পুরোপুরি তৃণমূলের হয়ে কাজ করছে বলে মন্তব্য করলেন অনুপম। সম্পাদক স্নেহাশিস দত্তকে মেরে মেরে ঢুকিয়েছে। সারাক্ষণ 24 ঘন্টা দাঁড় করিয়ে রেখেছিল। থানার সেকেন্ড অফিসার সুরজিৎ চক্রবর্তী, সচিন মন্ডল অন্যদিকে শনিবার আলিপুর আদালতে এলেন দক্ষিণ কলকাতার বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী। কোর্ট লকআপে গিয়ে দেখা করলেন অনুপম ভট্টাচার্য সহ প্রত্যেকের সঙ্গেই। বেরিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানালেন, বিজেপিকে আটকানোর জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় এসব করছেন।
মমতা বন্দ্যোপাধ্যায় সরকার পরিস্থিতিতে সম্পূর্ণ ভয় পেয়েছে। দক্ষিণ কলকাতার উনি যতবার ওয়াকওভার পেয়ে যান উনি আবার বুঝেছেন অতটা সহজ সেই জন্য বিভিন্নভাবে আটকাবার চেষ্টা হচ্ছে, কিন্তু এটাতে সাকসেসফুল। পাশাপাশি বিজেপি নেত্রীর দাবি শাসক দল ভয় পেয়েছে বলেই এই ধরনের ঘটনা। এ প্রসঙ্গে তার মন্তব্য, ভয় পেয়েছে মমতা, জেনে গেছে জনতা। আপনারা বুঝতেই পারছেন প্রচন্ড ভয় পেয়েছে, আর ভয় পেয়েছে মমতা, জেনে গেছে জনতা। এবার বুঝে নিয়ে গেছে খেলাটা আরো। প্রসঙ্গত, শুক্রবার বিজেপির এই 5 নেতা কর্মীকে গ্রেপ্তারের প্রতিবাদে উত্তাল ছিল ঢাকুরিয়া ব্রিজ এলাকা। দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরীর নেতৃত্বে প্রতিবাদ শুরু করে বিজেপি। বিক্ষোভ প্রতিবাদের জেরে প্রায় 2 ঘন্টার বেশি সময় ধরে অবরুদ্ধ হয়েছিল ঢাকুরিয়া ব্রিজ। পরবর্তীকালে পুলিশ আটক করে বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী সহ বাকি অবরোধকারীদের। যদিও পরবর্তীতে প্রত্যেককেই ছেড়ে দেওয়া হয়, তবে শুক্রবারই পদ্মশিবির হুঁশিয়ারি দিয়েছিল নেতা কর্মীদের মুক্তি না মেলা পর্যন্ত চলবে প্রতিবাদ। সেই মোতাবেক শনিবার আলিপুর আদালত চত্বর মুখর গেরুয়া কর্মীদের প্রতিবাদ বিক্ষোভে। যদিও পুলিশের এহেন ভূমিকা নিয়ে যেমন প্রশ্ন তুলছেন বিরোধীরা, অন্যদিকে রাজ্যে সুষ্ঠু গণতন্ত্রের পরিবেশ কোথায় প্রশ্ন উঠছে তা নিয়ে। ক্যামেরায় সায়ন চক্রবর্তীর সঙ্গে অভিরূপা শাহ ও রাজীব নস্করের রিপোর্ট, ক্যালকাটা নিউজ। দোরগোড়ায় কড়া নাড়ছে লোকসভা নির্বাচন। 2024 লোকসভা নির্বাচনকে সুষ্ঠুভাবে পরিচালনা করার লক্ষ্যে কোমর বেঁধে নেমেছে নির্বাচন কমিশন। শনিবার মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর থেকে প্রেস নোট দিয়ে এদিন পর্যন্ত 24 নির্বাচন সংক্রান্ত নির্বাচনী তথ্য প্রকাশ করল নির্বাচন কমিশন। নির্দল হিসেবে দার্জিলিং কেন্দ্রে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিষ্ণুপ্রসাদ। বিজেপি থেকে টিকিট না পেয়ে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি। আলিপুরদুয়ারে বাতিল হয়েছে একটি মনোনয়নপত্র। ওই মনোনয়নপত্রটি ছিল এক নির্দল প্রার্থীর। সম্ভবত এফিডেভিট জমা না দেওয়ার কারণে বাতিল হয়ে যায় তার মনোনয়নপত্র। এদিন নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রেস নোটে জানানো হয়েছে, মোট আদর্শ নির্বাচন আচরণবিধি জমা করেছে 5,39,017টি। লাইসেন্স আর্মস জমা পড়েছে 52,157টি। বিভিন্ন রাজ্যের সঙ্গে বাংলা সীমান্তবর্তী এলাকায় এবং গোটা রাজ্য জুড়ে 687টি নাকা চেকিং করা হয়েছে। 970টি ফ্লাইং স্কোয়াড টিম ও 216টি সার্ভিলেন্স স্ট্যাটিস্টিক্স টিম কাজ করেছে। গেদে স্টেশন থেকে বিএসএফ আটক করেছে 3 জন মহিলা এবং 1 জন পুরুষকে। মাদক উদ্ধার হয়েছে 2.09 কোটি টাকার। মাদক সহ 147.19 কোটি টাকার সোনা গয়না বাজেয়াপ্ত হয়েছে। ক্যালকাটা নিউজ। ভোট নেই দীর্ঘদিন, নেই জনপ্রতিনিধিও, অথচ এসবের জন্য থেমে নেই সমস্যা। জঞ্জাল সাফাই থেকে শুরু করে জল সমস্যা একাধিক। এই অবস্থায় দ্রুত পুরসভার নির্বাচন চাইছেন হাওড়ার নাগরিকরা। আমরা আশায় তো আছি 2013-তে যেটা বললেন, 2013-এর পর 2018, 2018 থেকে 2024 আমরা আশায় আছি যে পৌর নির্বাচন হবে। হাওড়া পুরসভায় শেষবার নির্বাচন হয়েছিল 2013 সালে। মিশিয়ে দেওয়া হয়েছিল পার্শ্ববর্তী বালি পুরসভাকে। নির্দিষ্ট সময়ে মেয়াদও শেষ হয়েছে পুরসভার, কিন্তু তারপরও রাজ্য সরকার আবার 2 পুরসভাকে পৃথকীকরণের সিদ্ধান্ত নেয়। সেই থেকে আইনি জটে আটকে নির্বাচন। পুরসভার কাজ চলছে প্রশাসক বসিয়ে। পুরসভার অস্থায়ী কর্মীদের অভিযোগ, কাজ করার পরে বেতন মেলে অনিয়মিত। স্থায়ীকরণের নামগন্ধ নেই, মেলে না ছুটির পয়সাও। না, মায়না কোথাও ঠিক করে দিয়ে তখন 2 মাসও কেটে যায়, মায়নার মা বাপ নেই। মায়না পাচ্ছে না।
কাজ করতে 30 দিন কাজ করো, আর ওর মধ্যে ছুটি পয়সা কেটে নিচ্ছে, ছুটি পয়সা দিচ্ছে না। কাজ করে যাচ্ছে, এখন কোনো পার্মানেন্টের কোনো খবর নেই। 376 টাকা এখন পাই রোজ হিসাবে। হাওড়ার বাসিন্দারা দুর্নীতির গন্ধ পাচ্ছেন। তাদের অভিযোগ, পৌর প্রতিনিধি না থাকায় জন্ম বা মৃত্যুর শংসাপত্রের জন্য ছুটতে হয় সাংসদ বিধায়কদের কাছে, যেতে হয় অন্য কাজের জন্য, কিন্তু দেখা মেলে না সাংসদের। সমস্যাটা হচ্ছে হাওড়া পৌরসভা এখন ঘুঘুর বাসা হয়ে দাঁড়িয়েছে। এখন কোত্থেকে কি হচ্ছে না হচ্ছে এগুলো তো আমাদের সাধারণ মানুষ বলে জানা সম্ভব নয়। তারা কেন মাইনে পাচ্ছে না বা কী জন্য মাইনে পাচ্ছে না, তাহলে এই মাইনের টাকাগুলো যাচ্ছে কোথায়? আমাদের সাধারণ মানুষের এটাই প্রশ্ন, এই মাইনের টাকাগুলো যাচ্ছে কোথায়? একটা ডেথ সার্টিফিকেট, একটা মানুষ মারা গেলে তার জন্য এমএলএর কাছে দৌড়াতে হচ্ছে, এমপির কাছে দৌড়াতে হচ্ছে। আজকে সাধারণ মানুষ কেন এমএলএ এমপির কাছে যাবে? গত 6 বছর ধরে নির্বাচন হয়নি হাওড়া পুরসভায়। প্রশ্ন উঠছে, হাওড়ার মানুষকে নাগরিক পরিষেবা দিতে কি ইচ্ছুক নয় সরকার? আগ্রহী নয় কি মানুষের সমস্যা জানতেও? দীর্ঘদিন ধরে হাওড়া পৌর নির্বাচন না হওয়ায় সমস্যা পড়েছেন হাওড়াবাসী। এলাকার স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন, পৌর প্রতিনিধি না থাকায় তাদেরকে সমস্যার মুখে পড়তে হয়। আদৌ কি হবে হাওড়া পৌর নির্বাচন, সেই দিকে তাকিয়ে আছেন হাওড়াবাসী। হাওড়া থেকে দেবকুমার দেও, ক্যালকাটা নিউজ। কতবার কাগজপত্র জমা পড়ল, কিন্তু সরকার থেকে জুটল শুধুই বঞ্চনা। ওরা নিরুপায়, খেটে খাওয়া মানুষ, সামর্থ্য নেই, তাই জোটেনি পাকা বাড়িটুকুও। কারো টিনের চাল, কারো মাথার উপর প্লাস্টিক বা ত্রিপলের ছাউনি। ঝড় বৃষ্টি মাথায় নিয়ে দিন যাপন করে ওরা। তবু আশ্বাস মাফিক মাথা গোঁজার ঠাঁই জোটেনি। নদিয়া হরিণঘাটার ব্রহ্মপুর এলাকার শতাধিক পরিবার আজও বঞ্চিত আবাস যোজনার বাড়ি পাওয়া থেকে। ঝড় আসলে বাড়ি থেকে পালাতে হয়, কোথায় জানতো দালান ঘরের মধ্যে ঢুকতে হয় লোকের বাড়িতে গিয়ে। ভয়তে মরবো নাকি বাচ্চা কাচ্চা নিয়ে, আমাদের কোনো মানে সুবিধাই করেনি, কোনো আমাদের দেখতেই আসে না। কতবার কাগজপত্র দিয়ে গেল, কাগজপত্র দেওয়ার পরে সে আর কোনো খবরই নেই। সেটা কী করবো? যেরকম বাস করতে গেলে ভোট দেওয়ার সময় ভোট দিয়ে আসি, ভোট মিটে গেলে খোঁজ নেই। ভুরি ভুরি প্রতিশ্রুতি আর হাজার হাজার প্রকল্পের কতই না বাহার। ভোট আসতে কতই না প্রতিশ্রুতি দেন জননেতারা, কিন্তু বাস্তব চিত্রটা একেবারেই যেন আলাদা। তারা জানতেন দরিদ্রের পাশে সরকার এসে দাঁড়ায়, জানতেন মাথা গোঁজার ঠাইটুকু সরকারের থেকে মিললে বাকি জীবনটা খেয়ে পড়ে কেটে যাবে, কিন্তু কোথায় কি ভোট ফুরোলে দেখা মেলে না কারো। সুযোগ সুবিধা তারা পায় না বলে অভিযোগ নির্বাচনের আগে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আসে, মুখ ভরা প্রতিশ্রুতি দেয়, কিন্তু প্রতিশ্রুতি মুখ পর্যন্তই। নির্বাচন চলে গেলে এলাকায় ঘুরেও তাকায় না। খোঁজ খবর নেয়, ভোট নেওয়ার সময় ভোট নিয়ে যায়, ভোট টোট নেওয়া হয়ে গেলে তখন দেবো, এটা দেবো, এটা দেবো, ওটা দেবো, পায়খানা দেবো, বাথরুম দেবো, কলপার বাদিয়ে দেবো, ঘর দেবো, কিছুই দেওয়া, ভোট দেওয়া নেওয়া হয়ে গেলে আর কোনো রকম আর কথা রাখে না কেউ। নিরুপায় হয়েই কতগুলো বছর কেটে গেল ফুটো টিনের চাল আর দরমার 4 দেওয়ালের মাঝে। তারা চান একবার মুখ তুলে দেখুক সরকার। এখন দেখার এই এলাকার মানুষদের যে আশা আকাঙ্ক্ষা কে পূরণ করে, কবে পূরণ হয়, আদৌ পূরণ হয় নাকি তারা এভাবেই দিনের পর দিন কষ্ট করে দিন যাপন করেন এবং পরবর্তী জেনারেশনও এভাবেই চলে। সেদিকে নজর থাকবে আমাদের। নদিয়ার হরিণঘাটা থেকে ক্যামেরায় বাবু মল্লিকের সঙ্গে সুমিত দাস, ক্যালকাটা নিউজ। গত 4 মাস ধরে জলের দেখা নেই ফাঁসি দেওয়া বিধাননগরের পালপাড়ার রামকৃষ্ণ পল্লীতে। 2 কিলোমিটার পথ হেঁটে আনতে হচ্ছে জল। 6 মাস ধরে জল নাই, জলের খুব সমস্যা, জলেরই সমস্যা। এই মেম্বারের কাছে 2 দিন 3 দিন বললে সবাই কয় বলে এই কলটা তো আমাদের হাতে না, এটা অঞ্চলের হাতে, আমরা কি করব? আমাদের কলে জল আসে না, জল টাইনে নিয়ে আসতে লাগে অনেক দূর থেকে। লোকসভা নির্বাচনের আগে জল কষ্ট দূর না হলে ভোট বয়কটের হুঁশিয়ারি সাধারণে। খারাপ অবস্থায় পড়ে রয়েছে পিএইচই কল। গরম পড়তে না পড়তেই জল সংকট ক্যানিং হালদারপাড়া এলাকায়। প্রশাসনকে বলেও হচ্ছে না কোনো সুরাহা। পানি জলে আমাদের এখানে খুব জলের খুবই অসুবিধে। প্রত্যেকটা মানুষ অনেক দূরে যেতে হয় জল আনতে, খাওয়ার জল। আর এমনি তো যাবতীয় কাজকর্ম সব পুকুরে হয়, কিন্তু পুকুরের জল এই সময় খুব খারাপ হয়ে যায়।
অতএব এখানে কলের একটা খুবই প্রয়োজন। এত বড় গ্রামে, আমাদের এত বড় একটা গ্রামে একটা কল নেই। আমাদের আজ 2 বছর হয়ে যাচ্ছে জল পাই না। জল পাচ্ছেন না? এলাকায় পুরো জল শূন্য। আমরা 2 মাইল 1.5 মাইল দূর থেকে জল নিয়ে আসি। এলাকায় কোনো কল নেই। পানীয় জলের প্রচণ্ড অসুবিধা আমাদের। চৈত্রের দাবদাহের শুরুতে জল যন্ত্রণা। গ্রীষ্মের আগে কি ছবি দেখবে রাজ্য? ভোটের আগে মিটবে সমস্যা? পিকাই ঘোষ ও হরিপদ মণ্ডলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ। অপার প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা জেলা জলপাইগুড়ি। যতদূর চোখ যায় সবুজ আর সবুজ। জলপাইগুড়ির ধূপগুড়ি ঝাড়ালতা 1 ও ঝাড়ালতা 2 গ্রাম পঞ্চায়েতের মাঝ দিয়ে বয়ে যাওয়া গিলান্ডি নদী যেন সেই রূপ বাড়িয়ে দিয়েছে বহুগুণ। স্বাধীনতা 77 বছর পার হলেও যাতায়াতের সেতু পায়নি বাসিন্দারা। ভরসা বাঁশের সাঁকো, কিন্তু ভেঙে চড়ে তার অবস্থাও ততই বছর। অগত্যা জীবনের ঝুঁকি নিয়ে জিনিসপত্র সাইকেল ঘাড়ে নিয়ে হেঁটেই নদী পারাপার করেন বাসিন্দারা। এভাবে নদী পার হয়ে আসলেন? হ্যাঁ। এভাবে নদী পার হতে হয়? হ্যাঁ, এইভাবে পারতে হয়। কোথায় গেছিলে তুমি? টিউশনে গেছিলাম। নদী পার হয়ে? হ্যাঁ। এইভাবেই তোমরা নদী পার হয়ে যাও? হ্যাঁ। সারাটা বছর তবু যেমন তেমন পায়ের গোড়ালি ভেজা জল পেরিয়ে জিনিসপত্র মাথায় করে যাতায়াত করা যায়। কিন্তু বর্ষায় জল বাড়লে ফুলে ফেঁপে ওঠে গিলান্ডি। তখন ভরসা নৌকা। গিলান্ডি নদীর ওপর পাকা সেতুর দাবি বহু বছরের, কিন্তু কাজ পড়ে থাকে সেই তিমিরেই। বর্ষার দিনে তো আরো বেশি আমাদের অসুবিধা। প্রচুর জল হয়, ব্রিজটা তো ভেঙে যায়। তারপর সেটা এই যে লোকজনগুলো এই যে সে বোট তৈরি করে। আচ্ছা, সে বোটে দিয়ে পার হতো। হ্যাঁ। ভোটের সময় নিয়ম মাফিক প্রতিশ্রুতি মেলে, ভোট চায়, সাধারণের দুর্ভোগ বদলায় না। কিন্তু সব কষ্টেরই তো সহ্য সীমা থাকে। প্ল্যাকার্ড হাতে এদিন বিক্ষোভে নামেন বাসিন্দারা। দাবি ব্রিজ নাই, ভোট নাই। ব্লিড ভিডিও সাহেব থেকে শুরু করে এমএলএ এমপি যারা প্রতিনিধি আমরা তৈরি করেছি তারা আসছিলেন, প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ব্রিজ হবে। সবাই ভোটের আগে ব্রিজের প্রতিশ্রুতি দেয়, কিন্তু ভোটের পরে তাদের আর দেখা যায় না। দরজায় শাসক বিরোধী। পাকা সেতুর দাবিটা কতদিন থেকে সেটা এটা দেখার বিষয়। দাবিটা কিন্তু সেই চিরন্তন কাল থেকে দাবি না। সেই যাতায়াতের রাস্তাটা এই মুহূর্তে পপুলারেশন বৃদ্ধি এবং কমিউনিকেশনের মানে ইনফ্রাস্ট্রাকচারের একটা পরিবর্তনের ফলে কিন্তু দাবিটা আস্তে 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 একটা জোরালো জায়গায় আসছে। এবং ইরিগেশন দপ্তরের লোকজন ওইখানে স্থানীয় গ্রামবাসীদের বলছে এখানে ব্রিজ স্যাংশন হয়ে গেছে, কিন্তু পরবর্তীতে যখন ওইখানকার গ্রামবাসীরা দেখতে পায় যে সেখানকার ব্রিজ নির্মল রায় এমএলএর নেতৃত্বে সেখানে ওইখান থেকে আরও 3 কিলোমিটার পিছনে নিয়ে তার বাড়ির পাশে যাতায়াতের সুবিধার জন্য তিনি এখানকার ব্রিজটা নাকি অন্যখানে নিয়ে গেছেন। যে সেটা তারা বলছে যে এখানে ব্রিজ হবে, হঠাৎ করে দেখি সামনে যে নির্মল প্রফেসর আছে, মানে উনি কে? উনি টিএমসির বিধায়ক। আচ্ছা, ওর বাড়ির সামনে শিলান্যাস হয়ে গেল, উদ্বোধন হয়ে গেছে ব্রিজ। হঠাৎ করে কেউ জানি না আমরা। কিছুদিন আগেই মহকুমার তকমা পেয়েছে ধূপগুড়ি, কিন্তু অন্দরের ছবিটা বদলাবে কবে? কবে নাগরিক পরিষেবা পাবেন বাসিন্দা? সেসব যেন লাখ টাকার প্রশ্ন। ঝিলাম দেবের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।